এমন এক পৃথিবীর কথা ভাবুন, যেখানে একটিও দেশ নেই, শুধু শত শত শহর, প্রত্যেকেই স্বাধীন, কিন্তু সবারই এক ভাষা, এক উৎসব এবং এক দেবতা। মানুষ জনসভায় যায়, তর্ক করে সিদ্ধান্ত নেয় এবং তারপর নিজেরাই যুদ্ধ করতে যায়। ক্রীড়া প্রতিযোগিতায় খ্যাতি ছিল পদকের মতো। দাসত্ব ছিল স্বাভাবিক বিষয়, কেউ এতে আপত্তি করত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সব সমুদ্রের সাথে যুক্ত ছিল। খাবার, টাকা, বন্ধু, শত্রু সব জলপথেই আসত। এটাই ছিল গ্রিস, কোলাহলপূর্ণ, উজ্জ্বল এবং অত্যন্ত বৈচিত্র্যময়। গ্রিস মানে সমতল মাঠ, নয়ব রং শিলা, পাহাড় আর সমুদ্র। চাষের জমি কম, তাই লোকেরা জলপাই, আঙুর ও ছাগলের উপর নির্ভরশীল। রাস্তা খারাপ, কিন্তু সমুদ্র দ্রুত পথ। প্রতিটি উপত্যকা আলাদা বিশ্বের মতো, তাই এখানকার শহরগুলো প্রায়ই ঝগড়া করে, ব্যবসা করে বা একে অপরকে দখল করে। ভালো বাঁচতে চাইলে জাহাজ বানাও আর নতুন জমি খুঁজতে বের হও। হ্যাঁ, সব খুবই সুন্দর, কিন্তু টিকে থাকতে হলে বুদ্ধিমান ও নমনীয় হতে হবে। যদি তুমি প্রাপ্তবয়স্ক পুরুষ হও, শহরে জন্মাও আর বাড়ি থাকে, তুমি নাগরিক। তুমি ভোট দিতে পারো, বিচার চাইতে পারো, কি হবে তা ঠিক করতে পারো। নারীরা বাড়িতে থাকে, তাদের নিয়ে গর্ব করা হয়, কিন্তু রাজনীতিতে তাদের স্থান নেই। বহিরাগতরাও আছে, তারা কাজ করে, কর দেয়, কিন্তু সভায় যোগ দেয় না। আর দাসরাও আছে, তারা কেবলই সম্পত্তি। এই ব্যবস্থা এখানে স্বাভাবিক ধরা হয়। সবাই সমান নয়, প্রত্যেকে নিজের জায়গা জানে। অ্যাথেন্সে একটি ধারণা ছিল, সবাই মিলে সবকিছু সমাধান করা যায় না কেন? এখানে কোনো রাষ্ট্রপতি নেই, আছে একটি সভা। প্রতিটি নাগরিক কথা বলতে পারে। অনেক আদালত ছিল, অধিবেশন খোলা থাকত। ভোট গ্রহণ করা হতো গোপনে। কেউ খুব জনপ্রিয় হলে তাকে নির্বাসিত করা যেত। তবে গণতন্ত্র সবার জন্য ছিল না। নারী, দাস ও অভিবাসীরা এতে অংশ নিত না। অন্যান্য শহরে রাজা বা ধনীরা শাসন করত। সবার নিজস্ব একটি মডেল ছিল। স্পার্টা শুধু পেশি নয়, এখানে সবকিছু শৃঙ্খলায় চলে। ছোটবেলা থেকে ছেলেদের টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক পুরুষরা বিলাসিতা ছাড়া বাঁচে, একসাথে খায় ও কাজ করে। নারীরা এখানে বেশি সক্রিয়, তারা ঘর সংসার সামলায়, জমির দেখভাল করে। তবে ক্ষমতা শুধু পুরুষদের হাতেই থাকে। এই শহরটা শিবিরের মতো। সবকিছু সুনির্দিষ্ট, কঠোর, আবেগহীন। সৌন্দর্য আর শিল্প এখানে নয়, শৃঙ্খলা আর সামরিক শক্তি প্রধান। দাসেরা খনিবাড়ি, কর্মশালায় খাটে। শহরে রমরমা হস্তশিল্প, বাসন, পোশাক, লোহা তৈরি হয়। বাজারে সব মেলে, রুটি, তেল, মদ। প্রতি শহরের মুদ্রা ভিন্ন চিহ্নযুক্ত। ওয়াইন, পনির, জলপাই রপ্তানি হয়, আসে শস্যকাঠ। সমুদ্রে চলে বাণিজ্য জাহাজ, রাস্তার চেয়ে গুরুত্বপূর্ণ। যে বেচতে পারে সে সুখে থাকে, যে না পারে সে সেনাবাহিনীতে যায়। এখানকার বাড়িগুলি উঠোন ঘিরে, রান্নাঘর, কলসি, চরকা সব কেন্দ্রে। পুরুষদের অংশ অতিথি ও উৎসবের, নারীদের অংশ সংসারের জন্য। নারীরা কাজ সামলান, সন্তান লালন করেন, কাপড় বোনেন, শৃঙ্খলা রাখেন। বিয়ে পরিবারের সিদ্ধান্তে। যৌতুক এখানে কৌশলপূর্ণ। পোশাক সহজ, পশম ও লিনেনের। তেল ও স্ক্র্যাপার দিয়ে গোসল। কুয়ো থেকে জল আসে। জীবন সমৃদ্ধ নয়, কিন্তু সুবিন্যস্ত। সবকিছু থাকে ঠিক জায়গায়। ছেলেরা অক্ষর, সঙ্গীত ও খেলা শেখে। অ্যাথেন্সে সুন্দর কথা বলা ও চিন্তা করা প্রধান। স্পার্টায় শক্তিশালী হওয়া ও বাধ্য থাকা মূল। 18 বছর পর সামরিক প্রশিক্ষণ ও সেবা। মেয়েদের ঘরে শেখানো হয় রান্না, সেলাই, ধর্ম। শিক্ষকরা প্রায়শই কেবল সম্মানিত ব্যক্তি হন। পাঠ্যপুস্তক নেই, কবিতা ও গল্প মুখস্থ শেখানো হয়। শিক্ষা শুধু স্কুল নয়, বরং একজন যোগ্য নাগরিক হওয়ার পথ। রুটি, সুপনির, জলপাই, পেঁয়াজ সব কিছু সাধারণ। ওয়াইন জরুরি, তবে জলে মেশানো হয়। মাতাল হওয়া লজ্জার। মাংস কম খাওয়া হয়, উৎসবে বেশি। মিষ্টি মানে মধুফল হিসেবে ডুমুর আর আঙুর। খোলা আগুনে রান্না হয়, বিশেষ কোনো বাসন নেই। ফসল খারাপ হলে শস্য আমদানি ভরসা। খাওয়া ও জীবনযাপন উভয় শেখা হয় বিনয় ও প্রতিটি গ্রাসের প্রতি শ্রদ্ধা নিয়ে। গ্রিক মন্দির ও
ও চত্বর শুধু সুন্দরী নয়, নিখুঁতভাবে পরিমাপ করা। অনুপাত এমনভাবে তৈরি যেন চোখ জুড়িয়ে যায়। মন্দিরগুলো উজ্জ্বল রঙে আকাশ দিয়েও আমরা সেগুলোকে সাদা মনে করি। ঢালে তৈরি হয় থিয়েটারেতে শব্দ ভালো আসে। চত্বরগুলো গ্যালারি দিয়ে ঘেরা হয়। শহর ও দাতাদের খরচে সব তৈরি হয়। স্থাপত্য এখানে সৌন্দর্য, সুবিধা আর নিজস্ব পলিশের গর্ব। প্রতিটি শহর পরিবার ও পেশার নিজস্ব দেবতা আছে। খোলা আকাশের নিচে বেদিতে উৎসর্গ করা হয়। মন্দির হলো দেবতার আবার সমাবেশের স্থান নয়। পুরোহিতরা সাধারণ মানুষ প্রায়শই পালাক্রমে সেবা করেন। দৈববাণী প্রদানকারীও আছে, বেশ শেষ সিদ্ধান্ত মানুষেরই। এখানে ধর্মজীবনের পঞ্জিকার ও দৈনন্দিনতার অংশ। উৎসবস পথকাজের শুরু সবই দেবতাদের সাথে, তাদের ছাড়া চলে না। এখানে মিথ খুব জনপ্রিয়, বীর দেবতা আর দানবদের নিয়ে। এসব গল্প, নাম, ঐতিহ্য এমনকি শহরের উৎস ব্যাখ্যা করে। কবিরা মিথ পুনরায় বলেন, অভিনেতারা অভিনয় করেন আর শিল্পীরা আঁকেন। প্রতি শতকে এর নিজস্ব সংস্করণ তৈরি হয়। এটা কোনো পাঠ্য বই নয়, বরং সম্মান, চতুরতা, ভালোবাসা ও শাস্তি নিয়ে কথা বলার মাধ্যম। মিথের মাধ্যমে মানুষ বোঝে তারা কে এবং কেন পৃথিবী এমন। এখানকার উৎসব মানেই সবকিছু একসাথে: খেলাধুলা, থিয়েটার, খাবার আর গান। দৌড়, কুস্তি, ছোড়াছুড়ি, বিজয়ী পায়ে পুষ্পমাল্য আর সারা জীবনের সম্মান। অলিম্পিক খেলার জন্য যুদ্ধও বন্ধ হয়ে যায়। থিয়েটারগুলো ভিড় জমায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্র্যাজেডি আর কমেডি চলে। মানুষ হাসে, কাঁদে, তর্ক করে। উৎসব শুধু ছুটির দিন নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শহর নিজেকে অন্যভাবে দেখতে পায়। প্রত্যেকেই সেবা করবে। ধনীরা বর্ষাসহ ভারী বর্মে, গরিবরা হালকা বর্মে বা জাহাজে লড়বে। পদাতিকরা ফালাঙ্গে ঢাল বর্ষার প্রাচীর গড়ে। সমুদ্রে কৌশলাঘাত ও গতিই আসল যুদ্ধ জীবনের অংশ, তবে কঠিন সময়ও বটে। এতে ক্ষেত হয় বিধ্বস্ত, প্রিয়জন হারায় জীবন। সিদ্ধান্ত নেওয়া হয় সভায়, পরে রণক্ষেত্রে তার মূল্য চুকাতে হয়। যখন জমির অভাব হয় বা ধনী হতে চায় মানুষ সাগরে যায়। শত শত নতুন শহর প্রতিষ্ঠিত হয়েছে স্পেন থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত। সেখানে তাদের নিজস্ব বাজার, কিন্তু অভিন্ন দেবতা, ভাষা ও ঐতিহ্য। তারা ওয়াইন, তেল ও বাসনপত্র কেনাবেচা করে, শস্য, কাঠ ও দাস পায়। সাগর একটি রাস্তা জালের মতো, যেখানে শুধু পণ্য নয়, ধারণাও চলাচল করে। এভাবেই গ্রিস কেবল একটি দেশের চেয়েও বড় হয়ে ওঠে। গ্রিকরা তর্ক করা শিখিয়েছিল। তারা চিকিৎসা পদ্ধতিও উদ্ভাবন করে। প্রকৃতি ও ইতিহাস ব্যাখ্যা করাও তারা দেখিয়েছিল। তারা ন্যায় বিচার নিয়ে আলোচনা করত। শহর কিভাবে চলবে প্রশ্ন কেন জরুরি তাও ভাবত। পরে তাদের ভাষা ও সংস্কৃতি নতুন শহরের সাথে ছড়িয়ে পড়ে। থিয়েটার, স্কোয়ার, আইন, এমনকি আমাদের শব্দ তাদের সংস্কৃতি থেকে এসেছে। আমরা আজও এমন এক বিশ্বে বাস করি যা মূলত প্রাচীন গ্রিস গড়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, নতুন পর্ব মিস করবেন না। আমরা সবকিছু সংক্ষেপে ও কাজের কথা বলি।